রাজধানীর বনানীতে গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে থাকার অনুমতি পাননি বাসিন্দারা। পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত জানতে সময় লাগবে 1 সপ্তাহ, জানালো বুয়েটের বিশেষজ্ঞ দল। তিতাসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ভবন মালিকদের, গাফিলতি নয় শুধুই দুর্ঘটনা, দাবি তিতাসের। দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ, বললেন উত্তরের মেয়র। রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের দ্রুতই ধরা সম্ভব হবে আশা ফিলিপিন সিনেটরের। মায়া দেগুয়েতো সহ 5 জনকে আদালতে তলব। সিআইডি এফবিআই বৈঠক রোববার। বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বললেন প্রধানমন্ত্রী। সততার শক্তি দিয়ে মোকাবেলা করার আহ্বান। এবং কাউন্সিলকে ঘিরে বিএনপির শেষ মুহূর্তের প্রস্তুতি। পদ পাবে অভিজ্ঞ, ত্যাগী ও তরুণ নেতারা। ভেন্যু পরিদর্শন করলেন দলের নেতারা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। রাজধানীর বনানীতে আগুন লাগা ভবনে বাসিন্দারা থাকতে পারবেন কিনা 1 সপ্তাহের মধ্যে তা জানা যাবে। শুক্রবার বিকেলে বুয়েটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানিয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ওই বাড়ির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ঘটনায় ভবন মালিকরা তিতাসের বিরুদ্ধে অভিযোগ এনে শিগগিরই মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে তিতাস কর্তৃপক্ষ গাফিলতি নয়, এটি নিছকই দুর্ঘটনা দাবি করলেও উত্তরের মেয়র এর তীব্র প্রতিবাদ জানান। এ ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে রেডিও অপারেটরকে বরখাস্ত করেছে তিতাস কর্তৃপক্ষ। দেখলে মনে হয় কোনো শক্তিশালী বোমার আঘাতে এই অবস্থা ভবনটির। বৃহস্পতিবার মধ্যরাতে বিস্ফোরণের পর পুরো বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। রাত গড়িয়ে সকাল, এরপর দিন পেরিয়ে রাত আসলেও বাসিন্দাদের বাড়িতে ফেরার অনুমতি মেলেনি। এরকম আওয়াজ জীবনে শুনে নাই কোনোদিন। তারপর দরজাটা ধাম করে খুলে গেল, আমি দেখলাম চারিদিকে আগুন। তিতাসের লোক সকালে যখন আসছে, আমি যখন বলছি যে আপনাদের যে ফোন করা হলো, তখন আপনারা আসলেন না কেন? বলে কি এরকম 100 লোকে ফোন করে। দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। আহত একজন ভর্তি হাসপাতালে। তবে আহতদের শারীরিক ক্ষতি দিয়ে পরিমাপ করা যাবে না এই দুর্ঘটনার আসল ক্ষয়ক্ষতি। বাড়ির বাসিন্দারা বলছেন, এই যাত্রায় ভবনের উপর দিয়ে ক্ষতি বেশি হলেও হয়তো ঘটতে পারত আরো একটি উত্তরা ট্র্যাজেডি। তিতাসের গাফলতিকে দুষছেন তারা। এই সরকারের খেসারত দিতেছে আমাদের এই তিতাস গ্যাসের জন্য। মামলা মোকদ্দমা সবই বিবেচনা নিতেছি, আমরা সময় বুঝে সব কাজ করব। এরই মধ্যে বাড়িটি পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও রাজুকের একটি প্রতিনিধি দল। শুক্রবার বিকেলে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল বাড়িটি পরিদর্শন শেষে জানায়, সংস্কারের আগ পর্যন্ত সেখানে বসবাস ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে মানুষ না থাকাটাই উচিত। এক্সপার্ট টিম এসে কমপ্লিটলি কলামের কি অবস্থা, বিমের কি অবস্থা, এটা ট্যালি করে আমরা একটা পর্যায়ে চলে আসতে পারবো যে হয়তো খুব উইদিন এ উইকস আমরা হয়তো বুঝতে পারবো যে এখানে আদতেই ওঠা যাবে কি যাবে না। প্রবাবলি আপনার যে টয়লেটের পাশে যে ডাক্টগুলো আছে, সেই ডাক্টগুলো দিয়ে গ্যাসটা উপরে উঠে গেছে এবং এক পাশের কারণ হচ্ছে যে গ্যাসটা বোধহয় ওই এক পাশের ডাক্ট দিয়ে উঠেছে। এই জন্যই মনে হয় বিস্ফোরণটা বা ক্ষতিটা এক সাইডে বেশি। অর্নামেন্টাল পিসগুলো বা যেগুলো নন স্ট্রাকচার্ড, সে পার্টিশন ব্রিক ওয়াল, সেগুলো অবশ্যই রিমুভ করতে হবে, কারণ এটা যে কোনো সময় পড়ে যেতে পারে, আরো একটা অন্যরকম একটা দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। এদিকে বিষয়টিকে নেহাতি এক দুর্ঘটনা হিসেবে দেখছে তিতাস। দুপুরে সংবাদ সম্মেলনে তাদের বক্তব্যে ঘুরে ফিরে দায় এড়ানোর চেষ্টা। কমপ্লেন তো সবেই জোরালো, কিন্তু যখন অগ্নিকাণ্ড সংঘটিত হয় তখন সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তাদের কমপ্লেনটা আমাদের এখানে যে ধাঁচে এসেছিল অন্যান্য কমপ্লেনগুলোর মতো এসেছিল। যদি সেখানে অগ্নিকাণ্ডের ব্যাপারটা তাৎক্ষণিক হতো তাহলে আমরা সবাই মিলে ওই সময় সেখানে ঝাঁপিয়ে পড়তে পারতাম। উত্তরের মেয়র বলছেন, এ ঘটনায় তিতাসের কাছ থেকে জবাব চাইবে সিটি কর্পোরেশন। তারা কি ব্যবস্থা নেবেন আমরা দেখব, না হলে তো নিশ্চয়ই আমরা এর অনেক ডিটেইলে যাব। তারপর দেখি কি যারই দোষ হোক, যদি ডিএনসিসির দোষ হয় সে শাস্তি পাবে, যদি তিতাসের দোষ হয় তার শাস্তি পাওয়া উচিত। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বনানীতে 23 নম্বর সড়কের এই বাড়িটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আগুন লেগে যায় ভবনে। এতে অন্তত 10 জন আহত হয়। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফিলিপিন্সে আনার পেছনে কারা জড়িত সে বিষয়টি দ্রুতই বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিপিন্স সিনেটর সার্জিওস মেনা। ফিলিপিন্সের রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বৃহস্পতিবারের রুদ্ধদ্বার বৈঠকে মায়া সান্তোস দেগুয়েতোর কাছ থেকে পাওয়া তথ্যগুলো যথাসময়ে প্রকাশ করা হবে। এদিকে মায়া দেগুয়েতো সহ 5 জনকে তলব করেছেন দেশটির আদালত। অন্যদিকে শিগগিরই প্রায় $2.25 লাখ বাংলাদেশকে ফেরত দেওয়ার কথা জানিয়েছে ফিলিপিন্সের বৈদেশিক মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেম।
বৃহস্পতিবার সিনেট শুনানির এক্সিকিউটিভ সেশনের রুদ্ধদ্বার বৈঠকের পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের কেলেঙ্কারিতে জড়িতদের বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন দেশটির সিনেটর সার্জিও ওসমেন আরও। মায়া রুদ্ধদ্বার বৈঠকে আমাদের যে তথ্য দিয়েছেন তাতে এটা নিশ্চিত হয়েছে যে অর্থ কেলেঙ্কারির কাজটা কারো একার না, কয়েকটি চক্র অর্থ পাচারের এই কাজের সাথে জড়িত। মায়ের দেওয়া তথ্যগুলো সময় মতোই প্রকাশ করব, তবে আমরা সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এদিকে আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুতোর পক্ষে বৃহস্পতিবারের সিনেটে শুনানিতে এবার সাফাই গিয়েছেন তার আইনজীবী ফার্দিনান্দো টুপাইকো। তিনি দাবি করেছেন 5 ফেব্রুয়ারি জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুতোর ব্যক্তিগত গাড়িতে প্রায় 2 কোটি পেসো সরিয়ে নেওয়ার সময় ব্যাংকের উল্টো দিকের রাস্তায় উইলিয়ামসো গোর ব্যক্তিগত গাড়িটি পার্ক করা ছিল। এছাড়াও আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অর্থ পাচারের সাথে জড়িত বলেও অভিযোগ করেছেন ফার্দিনান্দো টুপাইকো। আমরা দ্রুতই $2,30,000 বাংলাদেশকে ফেরত দেব, কারণ আমরা এমন কোন উৎস থেকে মুনাফা করতে চাই না যেটা নিয়ে প্রশ্ন উঠবে। এতে আমাদের প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। আমরা প্রমাণ করতে চাই অবৈধ লেনদেনের সাথে ফিলরেম সম্পৃক্ত না। তবে শুনানিতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে এমন দাবি করে মায়া দেগুতো ও সাবেক ঊর্ধ্বতন জনসংযোগ কর্মকর্তা অ্যাঞ্জেলা তোরেসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দাখিল করেছেন ব্যবসায়ী উইলিয়ামসো গো। মায়ার পর সিনেটের ব্লু রবিন কমিটির তদন্তের শুনানিতে তোপের মুখে পড়ে দেশটির বৈদেশিক মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলারেম। পাচার হওয়া $8,10,00,000 ফিলারেমের মাধ্যমে পেসোতে রূপান্তর হয়েছে এমনটা প্রমাণিত হওয়ার পর প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় সিনেটের শুনানিতে ফিলারেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা ঘোষণা দেন ডলার লেনদেনের লভ্যাংশ থেকে বাংলাদেশকে $2,30,000 ফেরত দেওয়া হবে। আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার সাবেক কাস্টমার সার্ভিস শাখার প্রধান রুমাদো আগারদো শুনানিতে মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত গাড়িতে অর্থ সরিয়ে নেওয়ার কথা জানানোর পর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় মা দেগুইতোকে। এই ঘটনায় মা দেগুইতো সহ 5 জনকে তলব করেছে দেশের আদালত। আগামী 12 ও 19 এপ্রিল তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত আনা কঠিন ও সময় সাপেক্ষ। এক্ষেত্রে মুদ্রা পাচার বন্ধে বাংলাদেশ ও ফিলিপিন্সের সমঝোতা চুক্তির পাশাপাশি এখন বড় ভরসা বিশ্বব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি প্রোগ্রাম। এমন পর্যালোচনা তুলে ধরে বিশ্লেষকরা বলছেন চুরি যাওয়া টাকা উদ্ধারে ফিলিপিন্স সিনেটের চলমান বিচার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও হ্যাকাররা যে দেশের নাগরিকই হোক বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার করা সম্ভব বলেও মনে করছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ কোনো দেশে বিনিয়োগ বা সংরক্ষণের বিষয়টি নিয়ন্ত্রিত হয় সুইফট কোডের মাধ্যমে। বিশ্বব্যাপী সুরক্ষিত বিবেচিত যে নেটওয়ার্কের জাল ছিন্ন করেই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিয়েছে হ্যাকাররা। আন্তর্জাতিক আইন বলছে এসব ক্ষেত্রে বিশ্বব্যাংকের স্টোলেন অ্যাসেটস রিকভারি প্রোগ্রামই সমাধান। কিন্তু মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-র 14 ধারার 1 উপধারা বলছে বেহাত হওয়া অর্থ বা সম্পত্তি ক্রোক কিংবা অবরুদ্ধের আদেশ দিতে পারবে বাংলাদেশও। এর মধ্যে 2 ডেপুটি সহ গভর্নরের বিদায়, নতুন গভর্নর নিয়োগ, থানায় মামলা দায়ের, ঘটনা তদন্তে সিআইডির অন্তর্ভুক্তি সহ সম্ভাব্য অনেক কিছুই করা হয়েছে এই কদিনে। কিন্তু প্রশ্ন হলো বেহাত হওয়া টাকা আবার ফিরবে তো বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে? টাকা পাওয়ার প্রক্রিয়াটা আমার মনে হয় এত সহজ না। সিনেট ইনকোয়ারি করছে, সিনেট মনে করছে আরসিবিসি ব্যাংকটাই ছিল কন্ডিউট যার মাধ্যমে টাকাটা নিয়ে নেওয়া হয়েছিল। আইনের ক্ষেত্রে বলা আছে যদি আপনার ঘটনাটা কিছু অংশ অন্য দেশেও সংগঠিত হয়, কিন্তু যদি এখানকার রোল ওভার কোনো ইম্প্যাক্ট থাকে তাহলে ধরা হবে যে ঘটনাটা এখানে সংগঠিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন প্রচলিত ফিলিপিনো আইন কাঠামোতে অবৈধ অর্থ আবাসন, ক্যাসিনো আর শিল্পকলায় বিনিয়োগে কোনো বাধা নেই। আর এ সুযোগটি নিয়েছে হ্যাকাররা। তাই ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাওয়া অর্থ ফিরিয়ে আনা অনেকটাই অসম্ভব। ব্যাংকিং খাতের বাইরে যেটা গেছে আর সেটা আদৌ ফিরে পাবেন কিনা সে সন্দেহ থাকে। অ্যান্টি কারাপশন কনভেনশনের অধীনে একটা টাস্কফোর্স প্রতিটা দেশে তৈরি করা হয় এবং ওই করাপশনের কনভেনশনের অধীনে যারা যারা সদস্য রাষ্ট্র আছে প্রত্যেকেই তাদের যদি এরকম কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে একে অপরকে সহযোগিতা করবে এরকম একটা বাধ্যবাধকতা আছে। তারা বলছেন এর আগে পাচারের ঘটনায় টাকা ফেরত আনতে প্রচলিত আইনের মাধ্যমেই ব্যবস্থা গ্রহণ করেছিল বাংলাদেশ। কোকোর টাকা যে পদ্ধতিতে রিকভার করা হয়েছে এই টাকাটাও একই পদ্ধতিতে রিকভার করা হবে। দীর্ঘ সময় লাগলেও এবারও সফলতা আসবে বলে বিশ্বাস আইন বিশেষজ্ঞদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় এফবিআইয়ের সঙ্গে রোববার বৈঠক করবে সিআইডি।
শুক্রবার বিকেলে সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহিল বাকি। টাকা চুরির ঘটনায় কমপক্ষে 4টি দেশকে তদন্তের আওতায় আনতে হবে বলেও জানায় সিআইডি। এফবিআই এবং বাংলাদেশ দুটাই ইন্টারপোলের সদস্য, ফলে আমরা চাইতেই পারি যদি সহযোগিতার প্রয়োজন হয়, যদি মনে হয় তাদের সহযোগিতার প্রয়োজন, আমরা সহযোগিতা নেব। এটা ঠিক আসলে ফরমাল বৈঠক মনে হয় না। এটা যেটা আমি যতটুকু জানি সেটা হলো যে এফবিআই এর বাংলাদেশের যে প্রতিনিধি আছেন ওনারা আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন এবং আমরা বলছি যে রবিবারে ওনাদের সঙ্গে কথা বলা সম্ভব। যে এটা একটা ট্রান্সন্যাশনাল ক্রাইম, এটা তদন্তের জন্য অন্তত 4টা দেশের বিষয়গুলো তদন্ত করতে হবে। ফলে এই অফেন্সটা শুধুমাত্র একটা দেশের অপরাধীদের পক্ষে করা সম্ভবই না। বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা যাতে কেউ ব্যাহত করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, সততার শক্তি দিয়েই সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় বঙ্গবন্ধুর নেতৃত্বে পরাধীনতার শৃঙ্খল ভাঙার ইতিহাস উঠে আসে দলটির সিনিয়র নেতাদের বক্তব্যে। বঙ্গবন্ধুর আদর্শে এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে। স্মৃতিচারণ করতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার পথে যখন এগিয়ে যাচ্ছিলেন জাতির জনক, তখনই পরাজিত শক্তির দোসরদের ষড়যন্ত্রে হত্যা করা হয় তাকে। জাতির পিতার যে স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, আমরা রূপকল্প দিয়েছি 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্য আয়ের দেশে উন্নীত করব। ইতিমধ্যে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। অবশ্যই আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হব 2021 সালের পূর্বেই। বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ যেন ব্যাহত করতে না পারে। শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশীদার। তিনি বলেন, 2015 সালে দেশ জুড়ে তারা যে তাণ্ডব চালিয়েছিল বাংলাদেশের জনগণ তা প্রতিহত করেছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়তে গিয়েছিলাম, এই সততা ছিল বলেই সেটা মোকাবেলা আমরা করতে পেরেছি। আজকে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়ন করতে পারছি শুধু একটা কারণে। তা বলে ষড়যন্ত্র যে থেমে গেছে তা কিন্তু না। নইলে যারা পুড়িয়ে মানুষ হত্যা করেছে, 2014 সালে নির্বাচন ঠেকানোর নাম করে সেই অবস্থা থেকেও আমরা মোকাবেলা করেছি, নির্বাচন করেছি। আর নির্বাচন করে সরকারে আসতে পেরেছি বলেই তো আজকে বাংলাদেশের উন্নতি আমরা করতে পারছি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বসভায় বাংলাদেশ যেভাবে মাথা উঁচু করে চলছে ভবিষ্যতেও সেভাবেই চলবে। দক্ষিণ এশিয়ায় সবথেকে শান্তিপূর্ণ, উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে আমরা গড়ে তুলব। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। ওয়ার্ল্ড টি20তে টানা দ্বিতীয় জয় পেল নিউজিল্যান্ড। ধর্মশালায় উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে 8 রানে হারালো কিউইরা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলা আন্দোলনে যত মানুষ প্রাণ দিয়েছে, দেশে আর কোনো গণতান্ত্রিক আন্দোলনে এত প্রাণহানি ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের 6ষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর পুরনো পল্টনে প্রকাশিত সুভেনির ও গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে গেছে, আমাদের শত শত ভাই, আমাদের সহযোদ্ধা, তারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। বোধ করি গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশে কোনোদিন এত প্রাণ দিতে হয়নি আমাদের। বন্ধুগণ, তাদেরকে স্মরণ করে তাদের রক্তের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা তাদের রক্তের অমর্যাদা করব না। যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনবই, এই হবে আমাদের শপথ। এদিকে শনিবারের 6ষ্ঠ জাতীয় কাউন্সিলের সব প্রস্তুতি প্রায় শেষ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার সকালে কাউন্সিলের ভেন্যু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শনে এসে এমনটাই জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। এ সময় দলের উপকমিটির আহ্বায়ক সহ দলের নেতাকর্মীরা কাউন্সিলের ভেন্যু ঘুরে দেখেন। মূল মঞ্চ সহ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন তারা।
পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের যথাযোগ্য সম্মান প্রদর্শনের জন্য নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেন দলের সিনিয়র নেতারা। ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসছে বড় ধরনের রদবদল। পদ আঁকড়ে থাকা সুবিধাবাদী নেতাদের সরিয়ে সেখানে অভিজ্ঞ, ত্যাগী ও অপেক্ষাকৃত তরুণ নেতাদের জায়গা করে দেওয়ার চিন্তা করছে দলের হাইকমান্ড। এই কাউন্সিলে ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। সবশেষ 2009 সালের 8 ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল। 6 বছর বাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের ষষ্ঠ কাউন্সিল। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে এবারের কাউন্সিলে প্রায় 5 বছর ধরে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন পূর্ণাঙ্গ মহাসচিব। তিনি ইতিমধ্যেই এক নাগাড়ে 6 মাস জেল খেটেছেন, বারংবার গ্রেফতার হয়েছেন, শারীরিক ঝুঁকি নিয়েও রাজনীতি করছেন, ভালো ইমেজ আছে। তো আমরা আশা করি তাকে ভারমুক্ত করা হবে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আসছে পরিবর্তন। বয়সের ভারে নুয়ে পড়া, অসুস্থ ও মৃতদের পদে আসছে নতুন মুখ। এসব পদে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, এম ওসমান ফারুক ও বেগম সেলিমা রহমানের নাম শোনা যাচ্ছে। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আসতে পারেন রুহুল কবির রিজভী। যুগ্ম মহাসচিব পদে শোনা যাচ্ছে ফজলুল হক মিলন, আসাদুল হাবিব দুলু, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডক্টর আসাদুজ্জামান রিপন ও নাজিম উদ্দিন আলম সহ কয়েকজনের নাম। দায়িত্বশীল নেতাদের মতে পদায়নের ক্ষেত্রে গুরুত্ব পাবে নেতাদের যোগ্যতা ও অতীত কর্মকাণ্ড। 3 জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, 2 জন অসুস্থ। তো এভাবে তো নতুন মুখ আসা স্বাভাবিক। কারা আসবে সেটি কাউন্সিলররা এবং আমাদের নেত্রী নির্ধারণ করে দিবেন। বিএনপিকে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি বেগবান কমিটি হবে এবং যারা নেতৃত্ব দেবেন তারা সব পরীক্ষিত নেতাকর্মী হবেন। ভাইস চেয়ারম্যান পদে দেখা যেতে পারে মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, ব্যারিস্টার শাহজাহান ওমর, অধ্যাপক এম এ মান্নান, রুহুল আলম চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, বরকতুল্লাহ বুলু, নূরে আরা সাফা ও গাজী মাজহারুল আনোয়ার সহ কয়েকজনকে। দলে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের দীর্ঘদিন দলের বিভিন্ন নেতাদের সম্বন্ধে জ্ঞান আছে, তাদের কাছ থেকে প্রয়োজনে পরামর্শ নেবেন। উপদেষ্টা পরিষদে থাকতে পারেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ও ডাক্তার জাফরুল্লাহ। কাউন্সিলে প্রভাবশালী অথচ বিতর্কিত কয়েকজন নেতা সাইড বেঞ্চে চলে যেতে পারেন বলেও আভাস দিলেন দায়িত্বশীল এই নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। চুরি হওয়ার 30 ঘন্টা পর নবজাতক জুনায়েদকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা সদর হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় এক নারী। শুক্রবার দুপুরে নগরীর খানজাহান আলী এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত 2 নারীকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা থেকে তরিকুল ইসলামের রিপোর্ট। এখন আমার খুব ভালো লাগছে। বাচ্চা হারাই গেলে কি কারো ভালো লাগে? সারা রাত তো ঘুমাতেও পারিনি। পৃথিবীর স্বর্গসুখ ফিরে পেয়েছে জুনায়েদ। ফিরে এসেছে মায়ের কোলে, আর যমজ ছেলে আর মেয়েকে নিয়ে একসঙ্গে কাছে পেয়ে আত্মহারা মা সানজিদা আক্তার। বৃহস্পতিবার রাতে খুলনা নগরীর মেডিপ্যাথ ক্লিনিকে একটি নবজাতক নিয়ে ভর্তি হয় নাসিমা আক্তার শাবানা নামে এক মহিলা। সন্দেহজনক মনে হয় পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে চুরি হওয়া নবজাতক জুনায়েদকে উদ্ধার করে পুলিশ। এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগী মা। এরকম বাচ্চা আর কারো বুক থেকে জানি কেউ না নেয়, সেই রকম ভাবে ওরা শাস্তি দেওয়া হোক, আর জানি এরকম না করেও। এদিকে এই ঘটনায় জড়িত নাসিমা আক্তার ও তার সহযোগী তাসলিমাকে গ্রেফতার করা হয়। সে নিজেকে নির্দোষ দাবি করে। 5000 টাকা নিয়েছে সুমন আমার কাছে নিয়ে, আমার ভর্তি করে রাইখা সে চলে গেছে ঢাকা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। পত্রিকা প্লাস আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার হওয়ার কারণে এবং আমাদের তৎপরতার কারণে আমরা বাচ্চাটাকে এবং বাচ্চার এই যে ঘটনার সঙ্গে জড়িত যে মূল ক্রিমিনাল যে অপহরণকারী তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা কোর্টে সেন্ড করবো, তাকে জিজ্ঞাসাবাদ করব। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের গাইনি ওয়ার্ডে প্রবেশ করে 2 শিশুর মা, দাদি ও নানিকে রুটি ও কোমল পানীয় খাইয়ে ছেলে সন্তানটি চুরি করে নিয়ে যায় অপরিচিত এক মহিলা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। প্রবাসের সময় আরো থাকছে। জাতীয় শিশু দিবসকে ঘিরে রাজধানীতে ক্ষুদে পাঠকদের জন্য 9 দিন ব্যাপী বইমেলার আয়োজন। ছোট মনিদের পদচারণায় মুখর শিশু একাডেমি প্রাঙ্গণ।
বরগুনার আমতলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ 5 শিশু সহ 6 জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বিকেলে উপজেলার গুলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা হয়। স্বজনরা জানান, সলিমুদ্দিন শাহের 3 দিনব্যাপী বাৎসরিক ওরসকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়। মেলায় গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফুলিয়ে তা শিশুদের কাছে বিক্রি করছিলেন বিক্রেতারা। হঠাৎ করে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে নুরুন্নাহার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। এ সময় দগ্ধ 5 শিশু সহ 6 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থা গুরুতর হয় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলুন খোলার ওই দেখতে গেছে ওই বসছে খোলা মানে সেই সময় বাস্ট হয়েছে। সিলিন্ডার ছিল বোতল, এই বোতলটা বাস্ট হয়ে গেছে। আমরা মোটামুটি খবর পাইছি একজন মারা গেছে। জাস্ট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতেছি আমরা, হলো সব ম্যানেজমেন্ট শুরু হয়নি। আমরা শুরু করছি, চেষ্টা করতেছি, এখন জিনিসপত্র আনতেছে, ট্রিটমেন্ট চলছে আর কি। এবার প্রবাসের খবর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের একজন জেলা শাসক, 4 জন পুলিশ সুপার সহ 24 জন সরকারি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল, রেজ্জাক মোল্লা এবং বামফ্রন্টের মোহাম্মদ সেলিমকে নির্বাচন কমিশন থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন এমন দাবিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন বিজেপির শীর্ষ নেত্রী, অভিনেত্রী ও বিধানসভা নির্বাচনের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এছাড়া তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে করা আলোচিত স্টিং অপারেশন মামলার শুনানির তারিখ ঘোষণা করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এদিকে শুক্রবার কলকাতা পৌঁছেছেন জাতীয় নির্বাচন কমিশনের অধীনে কর্মরত 5 জন মুখ্য নির্বাচন কমিশনার। আসন্ন বিধানসভা নির্বাচনে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন তারা। এক্স কে ভোট দেবে না ওয়াই কে ভোট দেবে, সেটা মানুষের, সাধারণ মানুষের কিন্তু নিজস্ব বিষয়, নিজস্ব অধিকার, নিজস্ব মত যে কাকে ভোট দেবে। সেখানে যেভাবে উনি হুমকি দিচ্ছেন, রাজ্য নির্বাচন কমিশনের কাছে আমরা গেছিলাম, গিয়ে আমি তাদেরকে বলে এসেছি, অনুরোধ করেছি যে উনি যেন এই ব্যাপারে স্টেপ নেন এবং যত কেন্দ্রীয় বাহিনী দরকার আছে সেসব জায়গাগুলোতে উনি পাঠান। আমাদের একমাত্র লক্ষ্য হলো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। পরিস্থিতির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর আমরা। কলকাতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে দিনভর নানা কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মৌলানা আজাদ কলেজের বেকার হোস্টেলে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ, কলকাতায় বাংলাদেশ বিমান ও সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং মৌলানা আজাদ কলেজের শতাধিক ছাত্র। দিবসটি উপলক্ষে গোর্কি শিশু সনদে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া গোর্কি সনদে আর্ট গ্যালারিতে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর মতো নেতা যদি পৃথিবীতে না আসতেন, আমাদের সন্দেহ আছে বাংলাদেশের অভ্যুদয় সম্ভব ছিল কিনা। বাঙালির ইতিহাস যতদিন থাকবে ততদিন সেই ইতিহাস জ্বলজ্বল করে মানুষের কাছে উদ্ভাসিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পূর্ণ জন্মদিনে আমি তার প্রতি শ্রদ্ধা। এদিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে প্যারিসে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ABM শাহজাহান এবং পরিচালনায় ছিলেন আব্দুল হালিম মোল্লা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সৈয়দ কামাল আহমেদ। এছাড়াও এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের হেড অব কাউন্সিলর হযরত আলী খান, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সহসভাপতি মাসুদ হায়দার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, শাহজাহান আলী, তসলিম হেলাল, শামসুল আলম, নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খান, মানবাধিকার কমিশন ফ্রান্সের সভাপতি মোহাম্মদ নুরুল আবেদিন সহ বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের অন্যান্য নেতারা।
যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লাবাসীর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য যুবলীগ নেতা সাইফুল ইসলাম দুদুর সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। সভায় উপস্থিত প্রবাসী কুমিল্লাবাসীর পক্ষ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জসিম হাসানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। জাতীয় শিশু দিবসকে ঘিরে রাজধানীতে ক্ষুদে পাঠকদের জন্য বইমেলার আয়োজন করেছে শিশু একাডেমি। শুক্রবার সকাল থেকে ছোটমণিদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশুদের জন্য নতুন বইয়ের পাশাপাশি নাচ, গান, যাত্রা, নাটক, কবিতা সহ নানা আয়োজন আছে 9 দিনের এই মেলায়। আত্মবিশ্বাসী এই সোনামুখগুলোর পরিবেশনা তাদের চেতনাকে করছে শানিত। ৭১-এর মুক্তিযুদ্ধ এদের হৃদয়ে কতটা প্রভাব ফেলছে তা যেন তাদের চোখ মুখের ভাষাই জানান দিচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর শিশু একাডেমি প্রাঙ্গণ জুড়ে ছিল শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে এমন বর্ণিল আয়োজন। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। ছিলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। হাজারো ষড়যন্ত্র আর অপপ্রচারের পরেও ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয়ে ওঠা প্রজন্ম সব প্রতিকূলতা জয় করবে বলে আশা প্রকাশ করেন সাহিত্যিক, প্রকাশক ও শিক্ষাবিদেরা। শুধুমাত্র ছোটদের বইয়ের জন্য একটি মেলা, এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয়। বই হচ্ছে এক একটি আলোর কারখানা। আমরা যদি আমাদের শিশুদের হাতে বই তুলে দিতে পারি, তাদেরকে যদি মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। আত্মবিশ্বাসী মানুষই অন্য 10 জনকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সাহায্য করে। তোমাদের প্রতি আমার এটি আহ্বান থাকবে যে তোমরা আত্মবিশ্বাসী হবে, আত্মবিশ্বাসী হওয়ার জন্যই তোমাদেরকে জ্ঞানের সাথে যুক্ত থাকতে হবে। বইমেলার পাশাপাশি এমন সাংস্কৃতিক নানা আয়োজন থাকবে 9 দিন ধরে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই সদস্যদের নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে ক্যারিয়ার বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। এ সময় সাংবাদিকতা, স্টার্টআপ, আইডিয়া জেনারেশন, গ্লোবাল লিডারশিপ ও অসাধারণ প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সফল অ্যালামনাই সদস্যদের ক্রেস্ট দেওয়া হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রিক্রুটিং এজেন্সি ও শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক একটি অধিবেশনেরও আয়োজন করা হয়। ইভেন্ট ফ্যাক্টরির সহযোগিতায় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসের রক্তাক্ত হামলার প্রধান সন্দেহভাজন সালেহ আবদেস সালামকে বেলজিয়ামের ব্রাসেলস থেকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার শহরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বেলজিয়ামের অভিবাসন মন্ত্রী থিও ফ্রাঙ্কেন। কর্তৃপক্ষ জানায় অভিযান চলার সময় আবদেস সালাম পায়ে আঘাত পান, তবে তিনি জীবিত আছেন বলে এ সময় নিশ্চিত করা হয়। গ্রেফতারের আগে ওই ভবনটি অনেক সময় ধরে ঘিরে রাখে পুলিশ, তবে অভিযানে উভয় পক্ষের মধ্যে কোনো গোলাগুলি হয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। গত 15 নভেম্বর প্যারিসের বেশ কয়েকটি স্থানে একযোগে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত 130 জন। পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনা খতিয়ে দেখতে আগামী 27 মার্চ ভারত সফর করবে পাকিস্তানের যৌথ তদন্ত দল জিআইটি। নেপালের পোখারায় সার্ক কাউন্সিল অফ মিনিস্টার সম্মেলনের পার্শ্ব বৈঠকে পাক পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে আলোচনা শেষে কথা জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় 19তম সার্ক শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীকে যোগ দিতে সুষমা স্বরাজের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন সারতাজ আজিজ। বৃহস্পতিবারের এই বৈঠকে পাঠানকোট হামলায় অভিযুক্ত পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের বিষয়ে বিস্তারিত তথ্য ভারত।
এদিকে চলতি মাসের শেষে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় পরমাণু নিরাপত্তা সম্মেলনে দুদেশের প্রধানমন্ত্রী মোদি ও নওয়াজ এক পার্শ্ব বৈঠকে মিলিত হতে পারে বলে জানায় পাক পররাষ্ট্র দপ্তর। খেলার খবর, ইংল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েও হারতে হলো দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের দেয়া 230 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে 2 বল ও 2 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড, যা বিশ্ব টি-20 জয়ের রেকর্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে আমলা ও ডিককের ব্যাটিং তাণ্ডবে 7 ওভারেই 96 রান তোলে প্রোটিয়ারা। ক্যারিয়ারের প্রথম 50 তুলে 24 বলে 52 রান করে ডিকক আউট হবার পরপরই 16 রান করে ডিভিলিয়ার্সও ফিরে যান। তবে অপর প্রান্তে আমলা খেলেন 31 বলে 58 রানের এক ঝড়ো ইনিংস। এরপর ডুপ্লেসির 17 রানে উইলির শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলে শুরু হয় ডুমিনি ও মিলার জুটির তাণ্ডব। মিলারের অপরাজিত 28 রানের সঙ্গে ক্যারিয়ারের নবম 50 তুলে 54 রানে অপরাজিত থাকেন জেপি ডুমিনি। জবাব দিতে নেমে আগ্রাসী ইংলিশরা 2 ওভারেই তোলে 44 রান। 16 বলে 43 রানের ঝড়ো ইনিংস খেলেন জেসন রয়। এরপর দলীয় 111 রানে 4 উইকেট হারালেও বাটলারকে সঙ্গে নিয়ে 75 রানের পার্টনারশিপ গড়েন রুট। তার 44 বলে 83 রানের ইনিংসেই ম্যাচ জয়ের ভিত গড়ে ইংল্যান্ড। শেষ পর্যন্ত 2 বল হাতে রেখেই রেকর্ড করা এক জয় পায় ইংলিশরা। Second highest ever in world cricket, highest in world T20 cricket. We have. এদিকে টানটান উত্তেজনার ম্যাচে অস্ট্রেলিয়াকে 8 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 142 রানের সংগ্রহ পায় কিউইরা। তবে অজিদের 134 রানে থামিয়ে দিয়ে টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ধর্মশালার শুরুতে ব্যাটিংয়ে নেমে গাপটিল ও কেন উইলিয়ামসের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় নিউজিল্যান্ড। তবে অষ্টম ওভারের প্রথম বলে দলীয় 61 রানে ব্যক্তিগত 39 রান করে ফকনারের শিকার হয়ে গাপটিল ফিরে গেলে ছন্দ হারায় কিউইরা। অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা সচল করতে ব্যর্থ হন উইলিয়ামসন, মুনরো, কোরি অ্যান্ডারসন ও রস টেইলর। তবে শেষের দিকে এলিয়টের 27 রানে ভর করে 142 রানের লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে উসমান খাজা ও ওয়াটসনের 44 রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পেলেও 66 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। তবে ম্যাক্সওয়েলের 22 ও মিচেল মার্শের 24 রানের ইনিংসে সে বিপর্যয় কিছুটা কাটিয়ে ওঠে অজিরা। কিন্তু ম্যাকলেনেঘান ও সোধের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত 9 উইকেটে 134 রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার জন্য টাইগার বোলারদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এদিকে খুব শিগগিরই কাটার মাস্টার মুস্তাফিজ মাঠে ফিরবেন বলে প্রত্যাশা বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিকের। ভারতের বেঙ্গালুরুতে সুজন ও হিথ স্ট্রিক সাংবাদিকদের এসব কথা বলেন। 21শে মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আমাদের বোলারদেরকে ভালো বল করতে হবে, হয়তো আমাদের লেন্থ নিয়ে চিন্তা করতে হবে, কোন লেন্থে বল করলে এইসব উইকেটে ভালো হয়, বা যে লেন্থে ওরা বল করেছিল হয়তো মিরপুর উইকেটের জন্য ভেরি গুড ছিল, অথবা বাট এই উইকেটে হয়তো লেন্থ নিয়ে ভ্যারি করতে হবে, অথবা চেঞ্জ অফ পেস বা ভ্যারিয়েশন করতে হবে। তা আমার মনে হয় এগুলো নিয়ে কাজ করবে কোচ ডেফিনেটলি, যে কি করতে ভালো হবে, প্ল্যানিংগুলোকে আরো মজবুত করার চেষ্টা করবে। বাট যেটাই হলাম প্ল্যানিং তো হয়, বাট প্ল্যানিং গিয়ে মাঠে গিয়ে প্রয়োগটাই সবচেয়ে বড় কথা। আশা করছি তাসকিনের ফলাফল আমাদের পক্ষে আসবে এবং পরবর্তী ম্যাচগুলোতে সে দলের সঙ্গেই থাকবে। তাছাড়া মুস্তাফিজের দ্রুত অগ্রগতি দেখে মনে হচ্ছে খুব শিগগিরই সে মাঠে নামতে পারবে। তাই আমি মনে করি পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ হারলেও হতাশ হবার কিছু নেই। বাকি ম্যাচগুলোতে আমরা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারলে ইতিবাচক ফলাফলের পাশাপাশি টুর্নামেন্টে ফেরাও সম্ভব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বনানীতে গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে থাকার অনুমতি পাননি বাসিন্দারা। পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত জানাতে সময় লাগবে 1 সপ্তাহ, জানালো বুয়েটের বিশেষজ্ঞ দল। তিতাসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ভবন মালিকদের। গাফিলতি নয়, শুধু দুর্ঘটনা, দাবি তিতাসের। দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ, বললেন উত্তরের মেয়র। রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের দ্রুতই ধরা সম্ভব হবে আশা ফিলিপিন্স সিনেটরের। মায়া দেগুয়েতো সহ 5 জনকে আদালতে তলব। সিআইডি এফবিআই বৈঠক রোববার। বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বললেন প্রধানমন্ত্রী। সততার শক্তি দিয়ে মোকাবেলা করার আহ্বান।
এবং কাউন্সিলকে ঘিরে বিএনপির শেষ মুহূর্তের প্রস্তুতি। পদ পাবে অভিজ্ঞ, ত্যাগী ও তরুণ নেতারা। ভেন্যু পরিদর্শন করলেন দলের নেতারা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।